শুল্ক পুনর্বিবেচনায় ট্রাম্পকে ইউনুসের চিঠি, ক্রেতা ধরে রাখতে বিজিএমের আকুতি, সরাসরি যোগাযোগের আহ্বান ইন্টারন্যাশনাল চেম্বারের। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাই, কারণ পাল্টা শুল্ক আরোপ করা দুই পক্ষের জন্যই ক্ষতিকর। নতুন উদ্যোক্তাদের জন্য 900 কোটি টাকার তহবিল হচ্ছে বিনিয়োগ সম্মেলনে গভর্নর। চট্টগ্রামে ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বিদেশি প্রতিনিধি দল। এবং ঈদের টানা 9 দিনের ছুটিতে কক্সবাজারের 100 কোটি টাকার বাণিজ্য, প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক ছিল বলছেন ব্যবসায়ীরা। আমন্ত্রণ ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার পুরো খবর। শুল্ক পুনর্বিবেচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়েছে ঢাকা। এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে বিজিএমইএ। তবে চিঠিপত্র দিয়ে নয়, যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যোগাযোগের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। ট্রাম্প প্রশাসনের 37% শুল্ক আরোপে দুশ্চিন্তার কালো মেঘ জমেছে দেশের $40 বিলিয়ন পোশাক শিল্পে। ক্রেতা হারানোর শঙ্কায় পোশাক খাতের মালিকরা দেশের শীর্ষ রপ্তানিকারক পণ্যকে বাঁচাতে বারবার সরকারের প্রতি দাবি জানান। হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক 3 মাসের জন্য স্থগিত চায় বাংলাদেশ। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন, এটা চলে যাবে খুব শীঘ্রই, চলে যাবে ইউএস। এটা উনি লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আমরা রিকোয়েস্ট করেছি তাকে টু পোস্টপোন দ্য অ্যাপ্লিকেশন অফ ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ মেজার্স অন বাংলাদেশ ফর 3 months to allow the interim government to smoothly implement its initiative to substantially increase US exports to Bangladesh. এদিকে মার্কিন ক্রেতাদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। চিঠিতে এই সংকট মোকাবিলায় ক্রেতাদের যে কোনো পরামর্শ ও মতামত চাওয়া হয়। তবে চিঠি চালাচালি করে নয়, মার্কিন নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে প্রায় 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। একথা জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এক সেমিনারে তিনি জানান, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে এই ঋণ। শিগগিরই এ নিয়ে পরিপত্র জারি করা হবে। এ সময় বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেছেন, সরকারের সম্পদের সীমাবদ্ধতায় থাকায় স্টার্টআপদের নীতি সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগ টানতে সোমবার ঢাকায় শুরু হলো 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বদলে যাওয়া বিশ্বের নিত্য নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে সম্মেলনে হাজির 40 দেশের উদ্যোক্তারা। প্রথম দিন ছিল স্টার্টআপ কানেক্ট সেশন। উদ্বোধনী অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশে বাধাহীন বৈশ্বিক বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে কাজ করছে বিডা। Investment Promotion Agency for the government is how do we create that bridge between the assets we have in country and the potential liquidity that's available globally. So that's the role I see BIDA taking this year and another next 12 to 18 months. ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, প্রযুক্তির উন্নয়নে আরও সহজলভ্য ইন্টারনেট সেবা দিতে চায় সরকার। এজন্য শুল্ক কমানোর মাধ্যমে ইন্টারনেটের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে। We are offering a lot of data localization flexibility to the investors and to the local business community. So it will be kind of a very modern law that offers flexibility to our businessmen and especially the startups. এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, উদ্যোক্তাদের মূলধন যোগান দিতে 8 থেকে 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। Following up on that, we have decided that we'll be setting up a fund of about 800-900 crore from contributions from
commercial banks. And the money would be only used for equity investment in promising startup companies. So it should be ready within a week or so. We should be able to issue that circular. শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে সহজ নীতি গ্রহণ করার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। So all those things must go hand in hand. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ঢাকায় চলছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলনের অংশ হিসেবে প্রথম দিনে চট্টগ্রাম কেপিজেড ও মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিডার এই উদ্যোগে দেশে বিনিয়োগের নতুন দুয়ার খুলবে মনে করেন মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম কেপিজেড ও মিরসরাই ইকোনমিক জোন ঘুরে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র তুলে ধরা ও বিনিয়োগ বাড়াতেই ঢাকায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান সহ বিশ্বের 50টি দেশের 550 বিনিয়োগকারীরা। এই সম্মেলনের অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম আসেন কোরিয়ার উচ্চ পর্যায়ের 26 সদস্যের প্রতিনিধি দল। ছিল অন্য দেশেরও বিনিয়োগকারীরাও। তারা পরিদর্শন করেন মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আনোয়ারা কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড। সংশ্লিষ্টরা জানান বিনিয়োগে আকৃষ্ট করতেই এই আয়োজন। বিনিয়োগকারীরা এখানে এসে সরজমিনে দেখার জন্য বাংলাদেশে বিনিয়োগের পরিস্থিতি কীরকম, এখানকার ইপিজেডগুলি কিভাবে চলছে, তারপরে তারা সেমিনার অ্যাটেন্ড করবে, তারপরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে এখানে বিনিয়োগ করা যায় কিনা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মনে করেন যে বাংলাদেশ একটা অফুরন্ত সম্ভাবনার দেশ, এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক বাড়ানোর সুযোগ আছে। এই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য উনি ওনার নির্দেশনায় এই বিনিয়োগ সম্মেলনটা আয়োজন করা হচ্ছে। মিরসরাইয়ের প্রকল্প পরিচালক বলেন, মূলত শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সহজ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। বিডারের এই উদ্যোগের কারণে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের নতুন দুয়ার খুলবে বলেও মনে করেন তিনি। আমাদের লেবাররা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং হচ্ছে, তারা ফার্স্ট লার্ন করছে এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, যার জন্যে ফরেনাররা আসতে পারে। এবং আমাদের দিক থেকে এই সাপোর্টটা গভর্নমেন্টের পুরোদমেই আছে যে যেন আমরা লেবারদেরকে ট্রেন করে তাদেরকে ওয়ার্ক ফোর্স হিসাবে বিবেচনা করতে পারি। বেজা কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরও এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিংবা আরও বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। অবশ্য বিনিয়োগকারীরা বলছেন বাংলাদেশের ব্যবসার পরিবেশ ভালো, কাজেই এদেশে বিনিয়োগ করবেন তারা। So I'm actually here to actually partly for a due diligence to look into a project. I can't disclose much more, but yeah, so far it's been very positive. We are here with a team to see what we can do with the agri sector. এই ইনভেস্টমেন্ট সামিট এটা তো বাংলাদেশের একটা শোকেজিং, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে নতুনভাবে। ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ। এই সম্মেলনের সম্ভাবনায় খাত হিসাবে গুরুত্ব পাবে তৈরি পোশাক খাত, নবায়নযোগ্য জ্বালানি, ঔষধ, কৃষি, ডিজিটাল ইকোনমির মতো গুরুত্বপূর্ণ খাত। এই সম্মেলনের উপর ভিত্তি করে আগামী 6 মাস থেকে 18 মাসের মধ্যে $10 বিলিয়ন বিনিয়োগের আশা আয়োজকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিজনেস টাইমের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 বিজনেস টাইমে। টানা 9 দিনের ছুটিতে পর্যটকে ভরপুর ছিল পর্যটন শহর কক্সবাজার। ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারে শত কোটি টাকার বাণিজ্য হয়েছে বলছেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে ইরফান হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান শুরু হওয়ার পর থেকে পুরো মাস জুড়ে পর্যটক শূন্য ছিল কক্সবাজার। রোজার শেষ দিকে শুরু হওয়া চৈত্রের খরতাপে শঙ্কা ছিল পর্যটক আগমনে ভাটা পড়ার, কিন্তু ঈদের টানা ছুটিতে ধারণার চেয়ে বেশি পর্যটকদের আনাগোনায় চিরচেনা রূপ ফিরে পায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার।
ভোর দুপুরেও লোকারণ্য ছিল সৈকতের বেলাভূমি। সৈকতের নোনা জলে গা ভাসানো, প্রিয় মুহূর্তের ছবি তোলা আর ঘোরাঘুরিতে দারুণ উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এবারে ঈদের ছুটিতে কক্সবাজারে ঘুরতে আসেন কয়েক লাখ পর্যটক। সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পর্যটন এলাকা ছিল পর্যটকদের পদচারণায় মুখর। এতে সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মোটেল ফিরে পায় চাঙ্গা ভাব। ঈদের পর আমাদের মনে করেন যে চিন্তা ভাবনা ছিল ঈদের পর আমরা ভালো ব্যবসা করব, কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। দীর্ঘ 9 দিন ব্যবসা বাণিজ্য হয়েছে কক্সবাজারে প্রচুর পরিমাণে, প্রায় 5 থেকে 6টা কক্সবাজার লোক এসেছে। আমাদের প্রায় যে ক্ষতিটুকু হয়েছিল আমরা কতটুকু খুশি, আমরা লাভের মুখ দেখেছি। যদি সবকিছু অবস্থান ঠিকঠাক থাকে আশা করছি এটা চলমান থাকবে। এবারের প্রত্যাশার চেয়ে বেশি পর্যটকদের উপস্থিতিতে কক্সবাজারে শত কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে মনে করছে ব্যবসায়ীদের সংগঠন কক্সবাজার চেম্বার অফ কমার্স। এবার প্রায় কক্সবাজারে যারা প্রত্যক্ষ পরোক্ষ বা পর্যটন শিল্পের সাথে জড়িত 600 কোটিরও অধিক একটা বিজনেস টার্নওভার হয়েছে। আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরো একটু পর্যটক বান্ধব হয় তাহলে হয়তো আগামীতে আরো ভালো ব্যবসা হবে। সৈকতে বিনোদনমূলক ব্যবস্থা নেওয়া হলে দেশি বিদেশি পর্যটকরা আরো বেশি কক্সবাজারমুখী হবে বলে অভিমত পর্যটন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভবিষ্যতে কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য প্রয়োজনে আইন সংশোধন করা হবে। সোমবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিন শেষে কথা জানান প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শন করেছে প্রায় 70 জনের একটি বিদেশি দল। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ তুলে ধরতে ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। সোমবার প্রথম দিনের স্টার্টআপ কানেক্ট সেশনে উপস্থাপন করা হয় অভিনব এবং ব্যতিক্রমী ধারণা। কোনো প্রতিষ্ঠান আশ্বাস দেয় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়ার। বাংলাদেশের ইকোনমিতে যেই রিটার্নগুলো প্রমিস করতে পারি অন্য কোনো মার্কেট কিন্তু ওটা পারে না। যেসব বিজনেস কোনো একটা সামাজিকভাবে ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে আর কি, এরকম টাইপের বিজনেসে হচ্ছে আমরা ফান্ড দিয়ে থাকি আর কি। বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে সামিটের আয়োজক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সেখানে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী জানালেন, ভবিষ্যতে যেন কোনো সরকার ইন্টারনেট বন্ধ না করতে পারে সেজন্য সংশোধন করা হবে আইন। আমাদের বর্তমান সরকার কখনোই ইন্টারনেট বন্ধ করবে না এবং আগামী সরকার যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। এই ব্যবস্থাগুলোর মধ্যে 4টা আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে যে আমরা এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যে আমরা সাইবার সেফটি অর্ডিন্যান্সটা পাস করব, সেখানে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জমির দাম কম, ইউটিলিটি বিলও কম হওয়ায় বিনিয়োগে সুবিধা। জানান, এসবের পাশাপাশি বিদেশিদের কাছে বিনিয়োগের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়েছে। আমাদের কস্ট অ্যাডভান্টেজটা শুধু লেবারে না, আমাদের কাছে একটা টেবিল আছে, আমি আপনাদের সবাইকে কোনো এক সময় শেয়ার করে দিব। ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের যেগুলো কম্পিটিটিভ কান্ট্রি, তাদের পানির দাম, ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম, জমির দাম, এই সবগুলা কিন্তু মোস্ট কেসেসে বাংলাদেশের চেয়ে অনেক বেশি। জাইকার বাজেট সহায়তার ফান্ড থেকে স্টার্টআপদের জন্য অর্থায়ন চেষ্টার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফট করতে চাই। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। গতকালের পর আজ ফের মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন সামান্য বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে 2টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ 8 পয়েন্ট কমে অবস্থান নেয় 5196 পয়েন্টে। তবে সূচক কমলেও গত কার্যদিবসের মতো আজও লেনদেন সামান্য বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 150টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজি বাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 0.79 পয়েন্ট। আর এই ছিল নিউজ 24 বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।